সম্মানিত দর্শক, স্বাগত 21 রাতে। সঙ্গে আছি আমি অঞ্জন রায়। স্টুডিওতে আছেন দুজন বিশিষ্ট অতিথি। আমাদের সাথে আছেন জনাব আমিনুল ইসলাম আমিন, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ। আমাদের সাথে আছেন জনাব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নির্মাতা। স্বাগত আপনাদের দুজনকেই। সম্মানিত দর্শক, আমরা কিছু কিছু ঐতিহাসিক সময়ে পাড়ি দেই। আমরা জানি, আমরা আজকে দেখলাম মুফতি হান্নান, এদেশের জঙ্গিবাদের যারা একদম প্রথম থেকে সূচনা লগ্ন থেকে ছিলেন তাদের একজন, যে মানুষটি পাকিস্তান আফগানিস্তানের জঙ্গিদের কায়দায় খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে একের পর এক সন্ত্রাসের বিস্তার ঘটিয়েছিলেন এই দেশে। যে মানুষগুলো একসময় ভেবেছিলেন সকল ধরাছোঁয়ার বাইরে তারা উঠে গেছেন, তার বিচারের মাধ্যমে, ন্যায় বিচারের মাধ্যমে তার দণ্ড কার্যকর হলো। আজকে একটি ঐতিহাসিক জায়গা আমরা বলতে পারি, কারণ আমরা যখন বারংবার এদেশে বিচারহীনতা দেখেছি, আমরা যখন দেখেছি আনোয়ার চৌধুরীর রক্তাক্ত দেহ, আমরা যখন দেখেছি পল্টন ময়দানের হত্যাকাণ্ড, আমরা যখন দেখেছি পহেলা বৈশাখে ছায়ানটের হত্যাকাণ্ড, তখন আমরা বারংবার ভেবেছি যে এরা কারা। আমরা তাদের চেহারা দেখলাম, আমরা আমাদের সেই কোটালীপাড়ায় বিশাল বোমার কথা মনে আছে। আমরা বিস্মৃত নই, এবং ইতিহাসের গতিতে চলে। পৃথিবীর কোনো ঘাতক কোনো কালে শেষ পর্যন্ত পেরিয়ে যেতে পারে না তার অপরাধকে। তার প্রমাণ আরেকবার আমরা দেখলাম। নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, আমি মনে করি যে এই ফাঁসির রায়টি কার্যকর করাটা খুবই জরুরি, কারণ এই লোকটি হচ্ছে সবচেয়ে দুর্ধর্ষ লোক বলে আমি বিবেচনা করি। কারণ ও ধারাবাহিকভাবে যে আক্রমণগুলি করেছে, এবং আমি মনে করি যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উপর ধারাবাহিক আক্রমণের কিন্তু একটা কর্মসূচি তার ছিল, এবং এটি দৈবাত বেঁচে গেছেন শেখ হাসিনা, কিন্তু ব্যাপারটা উল্টো ঘটতে পারত। একদমই। এটা ভেবে দেখেন তাহলে কি হতো। এই 21 আগস্টের একটা গ্রেনেড হামলাকে আমরা ভাবতে পারি? কখনই ভাবতে হয় না। আপনি মানে এটা মানুষের পক্ষে করা সম্ভব এটা মনে, কারণ আমি তার পরপরই সেখানে দৌড়ে গিয়েছিলাম, আমি তারপরে হাসপাতালে গিয়েছিলাম। তো আমার মনে হয় না যে আমি 71-এর পরে এরকম কোনো রক্তাক্ত দৃশ্য দেখেছি। আমি 71-এ দেখেছি, তারপরে এটা দেখেছি, তারপরে ধরেন রমনা বটমূল। আমার কথা হচ্ছে সেরকম একটা মানুষের বেঁচে থাকার তো কোনো অধিকার নেই। আমি অবশ্যই আমাদের বিচার বিভাগের যে রায় হয়েছে সেই রায়কে মাথা পেতে নিয়েই বলছি যে তারপরে ধন্যবাদ দেওয়ার কিছু নয়, ওনারা ওনাদের কাজ করেছেন, তবু আমরা কৃতজ্ঞতা প্রকাশ করবো একজন সাধারণ মানুষ হিসাবে, যে এরকম একটা ডেভিলকে অন্তত আমরা সর্বোচ্চ শাস্তি দিতে পেরেছি, এবং তার পক্ষে আর কোনোদিন এইভাবে হত্যাকাণ্ড করা সম্ভব না। এবং অন্যান্য হত্যাকারী যারা আছে তাদের জন্য এটি একটি মেসেজও বলে, সংবাদও বটে, যে তোমরা যে কোনো সময় যদি ধরা পড়ো তাহলে তোমাদের সর্বোচ্চ শাস্তি হবে। এই কাজটা না করা হলো, এবং তার জন্য অন্যান্য জঙ্গিদের যে কিছু তৎপরতাও কিন্তু আমরা সাম্প্রতিককালে বিভিন্ন সময় দেখেছি, যে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা। ওকে যখন ফাঁসির আদেশ হওয়ার পরে ওর যে ব্যান আক্রমণ থেকে শুরু করে সারা দেশটা অস্থির হয়ে গেল। এর আগে আমরা খেয়াল করেছি কিনা, একটু অস্থির হয়ে গেল, কিন্তু বেশ কয়েকটা অপারেশন হলো, পরপর সিলেটে হলো বেশ কয়েকটা, এবং সেটা অনেকে একটা সংযোগ খুঁজে পাওয়ার চেষ্টা করছেন। আমি সেটা জানি না কতটুক সংযুক্ত সে, কিন্তু আমার মনে হয়েছে যে সিলেটের ঘটনাটা খুবই ভয়াবহ ঘটনা ছিল, চিটাগাংয়ের সীতাকুণ্ডের ঘটনাটা খুবই ভয়াবহ ঘটনা ছিল। তার আগে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, 4-5টা ঘটনা কিন্তু তাকে কেন্দ্র করে ঘটছে। সুতরাং বোঝা যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ লোক সে এই জঙ্গি গোষ্ঠীর। সুতরাং তাকে একটি সর্বোচ্চ শাস্তি দেয়া ছাড়া আমার মনে হয়, এবং সে যে অন্যায়গুলি করেছে, যে কাজগুলি করেছে, যে সরাসরি সে খুন এবং হত্যার সাথে জড়িত ছিল, এবং এত মানুষ আহত হয়েছে, সেখানে স্বাভাবিকভাবে মানুষ প্রত্যাশা করে সেটা যেমন ঠিক, তেমনি করে আমার মনে হয় যে আমাদের আইনও একই কথা বলেছে। আসলে মানুষের প্রত্যাশা, সাধারণ মানুষের প্রত্যাশা এবং আইনের যদি কণ্ঠস্বর এক হয়, তাহলে বুঝতে হবে যে সেটাই সুশাসন। ধন্যবাদ জনাব আমিন। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে 21 টিভির দর্শক যারা দেশে এবং দেশের বাড়ি অনুষ্ঠান দেখছেন, সবাইকে শুভরাত্রি, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আসলে মুফতি হান্নানের নাম প্রথম আমরা শুনি 1999 সালে, এবং আমরা যতটুকু জানি তার বাবাও একজন যুদ্ধাপরাধী, স্বাধীনতা বিরোধী ছিলেন, এবং সে প্রথমে কোটালীপাড়ায় বঙ্গবন্ধু কন্যা, আজকের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করার জন্য 74 কেজি ওজনের একটা বোমা ফুটে রেখেছিলেন। এরপরে 99 সালে আপনার রমনা বটমূল, 2001 সালে কি বলে এটা উদীচী, 2004-এ আপনার
21শে আগস্ট, প্রতিটি এই ঘটনার সাথে তার ঘটনাগুলোর সম্পৃক্ততা ছিল। সম্পৃক্ততা, এবং সে আমরা জানি যে সে শুধু মাস্টারমাইন্ড ছিল না, সে কিন্তু আফগানিস্তান থেকে প্রশিক্ষিত একজন ব্যক্তিও ছিলেন, এবং সেই প্রথম স্লোগানটা দিয়েছিল যে আমরা হব তালেবান, বাংলা হবে আফগান। কিন্তু অবাক এবং বিস্ময়ের ব্যাপার ছিল, আজকে এই খুনি হান্নানের ফাঁসির মাধ্যমে, ফাঁসি কার্যকরের মাধ্যমে প্রমাণিত হলো সেই সময় থেকে বঙ্গবন্ধু কন্যাকে হত্যার প্রচেষ্টা নেয়ার পর থেকেই আমরা যতবারই তাকে জঙ্গি, খুনি, স্বাধীনতা বিরোধী বা এই ধরনের ভাবে চিত্রিত করার চেষ্টা করেছি, ততবারই কিন্তু আমাদের রাজনৈতিক প্রতিপক্ষের কাছ থেকে তাকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করা হয়েছে। এমনকি 21শে আগস্ট গ্রেনেড হামলার পরে তৎকালীন প্রধানমন্ত্রী, আমরা নিশ্চয় সেটা বলে জানি, জাতীয় সংসদে তাচ্ছিল্য করে বলেছিলেন যে ওনাকে আবার মারবে, কে দেখেন উনি বেনেটি ব্যাগে করে বোমা নিয়ে গিয়েছে, গ্রেনেড নিয়ে গিয়েছিল কেনা। এই ধরনের কথা আমরা শুনেছি। এই কথাগুলো কিন্তু শুধু কথার কথা ছিল না, শুধু রাজনৈতিক বক্তব্য ছিল না, এই কথাগুলো ছিল মুফতি হান্নানদেরকে জনদৃষ্টির আড়ালে রেখে তাদের কাজটাকে অত্যন্ত সুচারুরূপে পালন করতে দেওয়ার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য এগুলো করা হয়েছিল। হ্যাঁ, তো আজকে তার ফাঁসির মাধ্যমে সেটা প্রমাণিত হলো, এবং বাচ্চু ভাই যে কথাটি বলেছেন যে এতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, শান্তিকামী বাংলাদেশের মানুষের একটা স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ হলো যে না, এই সরকার এরকম ভয়াবহ অপরাধীদেরকেও প্রতিহিংসার জায়গায় দাঁড়িয়ে, রাজনৈতিক শত্রুতার জায়গায় দাঁড়িয়ে কোনো বিচার করে না, একেবারে পুরো আইনি প্রক্রিয়ায় প্রতিটি ধাপ পার হয়েছে, সম্পন্ন করে তার পরিবারকে দেখা সাক্ষাৎ করিয়ে দিয়ে পুরো মানবিক বিষয়টা দেখেই মানবিকতার জায়গা থেকে তাকে বিচার করে তার ফাঁসি দিয়ে একটা সত্যিকার আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন, এবং যেটা বাংলাদেশের জন্য একটি মাইল ফলক যেমনি হবে, ঠিক তেমনি ভাবে অন্য যারা খুনি, যারা বিপদে ধর্মের নাম দিয়ে, ইসলাম প্রতিষ্ঠার নাম করে যারা এখনো বিভ্রান্তের মধ্যে আছেন, তারাও হয়তো এটা উপলব্ধি করতে সক্ষম হবেন যে তারা ভুল পথে আছেন, তারাও হয়তো ভুল পথ থেকে বেরিয়ে আসতে চেষ্টা করতে পারেন। সেটাই আমাদের আশাবাদের জায়গা। আসলে বিচারের জায়গা থেকেও কিন্তু আইন প্রয়োগের জায়গা থেকেও একটা গুরুত্বপূর্ণ বিষয় এই দুটো, বিশেষ করে যুদ্ধ অপরাধীদের সর্বোচ্চ শাস্তি অথবা বিচার প্রক্রিয়া, এবং জঙ্গিবাদের সাথে যারা জড়িত তাদের কিন্তু বিচার প্রক্রিয়া শাস্তি দেওয়ার, এই দুটো উদাহরণ কিন্তু আমাদের আইনি প্রক্রিয়া বা আমাদের আদালত বা আমাদের যে আইনের শাসন, এইখানে একটি পজিটিভ ভূমিকা পালন করবে, ঐতিহাসিক ভূমিকা পালন করবে। পাশাপাশি আরেকটি বিষয় আমরা কথা বলতে চাই যে আমরা জানি যে মাঝখানে একটি দিন এখন বলা যাচ্ছে না, ঘড়ির কাঁটার দিকে তাকালে পরে পয়লা বৈশাখ একদম দ্বার প্রান্তে, সাংস্কৃতিক জোটের যে দীর্ঘ পথযাত্রায় আপনি ছিলেন, এই লড়াইয়ের আপনি অন্যতম মানুষ, এবং আমরা জানি যে অসাধারণভাবে আমরা নতুন বাংলা বছরকে বরণ করি মঙ্গল শোভাযাত্রায়, এবং সকল ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ একত্রিত হয়, সমবেত হয়। এবং এবারের পহেলা বৈশাখ আমরা অনেকগুলো ঘটনা দেখেছি, চট্টগ্রামের ঘটনা গতকালকে দেখেছি, সেই জায়গায় দাঁড়িয়ে এবারের পহেলা বৈশাখে আমরা ঠিক কোন পরিস্থিতির মধ্যে দিয়ে পালন করছি, এবং এবারের সামনের লক্ষ্যটি কি আমাদের? আমরা কিন্তু যখন পয়লা বৈশাখ প্রথম এইভাবে পালন করা শুরু করি, আমি প্রথমত ৬৭-র কথা বলবো, যে আমাদের ছায়ানটের উদ্যোগে প্রথম বর্ষবরণ শুরু হয়। আমাদের মনে রাখতে হবে তখন কিন্তু বাংলাদেশে রাজনৈতিক আন্দোলন চলছিল এবং আইয়ুব খানের শাসন চলছিল শেষ সময়। রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করার জায়গায় ৬১ সালে রবীন্দ্রনাথকে নিষিদ্ধ, শতবর্ষ, ওই অনুষ্ঠান শতবর্ষ করতে দেবে না, সেটি যখন করলো তখন বাঙালি একত্রিত হলো। তারপর যে কালচারাল মুভমেন্টটা হলো, যেখান থেকে দেখবেন যে বঙ্গবন্ধুর সবচেয়ে বড়, উনি চ্যাম্পিয়ন অফ দ্য হোল কজ হলো এইভাবে যে উনি কালচারালি বাঙালি যেটা ভেবেছে, যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা, যে স্বপ্ন, যেখান থেকে সে বিদ্রোহ করছে, সেটাকে উনি বুঝেছিলেন। ওখান থেকে কিন্তু উনি টান দিয়ে এটাকে একটা জাতীয়তাবাদী পলিটিক্যাল একটা ম্যানিফেস্টো তৈরি করলেন, যেটি ৬ দফার মধ্য দিয়ে পরে ৭০ নির্বাচন হলো। যার জন্য আমরা বলি যে ভাষাভিত্তিক জাতীয়তাবাদ, সংস্কৃতিভিত্তিক জাতীয়তাবাদ, এটি কিন্তু বাংলাদেশে ইউনিকলি ৫২ সাল থেকে শুরু হয়ে ৬০-এর দশকে এটি সার্ফেস বিকশিত হলো। এর আগে কিন্তু ৫২-এর পরে কিন্তু এটা পলিটিক্যাল একটা শেপ নিয়েছিল যুক্তফ্রন্টের মিলে, কিন্তু ওটাও যখন পারলো না, তারপরে কিন্তু এটা হলো, এবং সেইখানে বৈশাখকে কেন্দ্র করে বাঙালি নতুন করে সংগঠিত হলো। কে ভেবেছিল রমনার বটমিলে কয়েকশো মানুষের একটি সঙ্গীতের সমাবেশ, হ্যাঁ, একটা নৃত্য সঙ্গীত আবৃত্তি, এটা এরকম একটি বিশাল সারা দেশের কোটি মানুষকে এক করবে। তারপরে দেখেন ৭১-এর মুক্তিযুদ্ধ, দেশের স্বাধীনতা, এগুলি আমাদের অর্জনের পরে
বাঙালি কিন্তু বিকশিত হতে থাকলো নাটকে, চলচ্চিত্রে, আমি কালচারালি বলছি। সংস্কৃতির জায়গাটি। এবং কি আমি বলবো কি রাজনীতিতেও আপনি দেখেন বাঙালি এর আগে 1971 সালের আগে বাঙালি তো স্বশাসিত ছিল না, অন্যরা শাসন করেছে। হ্যাঁ, দেশ ছিল, রাষ্ট্র ছিল না। দেশ ছিল, রাষ্ট্র ছিল না। দেশটা আবার আমাদের ছিল না। আমি বলি কি বঙ্গবন্ধুর সবচেয়ে বড় অবদানটা বুঝতে হবে যে 1000 বছরের ইতিহাসে এই প্রথম বাঙালি নিজের রাষ্ট্র পেল, নিজের ভাষা, ব্রাত্যজনের ভাষা, শাসকের ভাষা না। শাসকের ভাষা কি? উর্দু, হিন্দি এখনকার দিনে, সংস্কৃত, তার আগে সংস্কৃতি, তার আগে পালি। তারপরে পালি না, তারপরে ফার্সি, ইংরেজি। বাংলা ভাষায় কখনো রাষ্ট্র শাসিত হয়েছে না? না। এই প্রথম 71 সালে, এবং সেটা 72 সালে সংবিধান রচনা হলো, বাঙালি বাংলা প্রথম ভাষায়। সংবিধান পেল বাংলা ভাষায়। আমাদের। সুতরাং আমাদের একটা বড় কাজ হয়েছে 71 সালে, এবং সেটা কিন্তু এই কালচার মুভমেন্টের মধ্যে দিয়ে। এবং সংস্কৃতির ক্ষেত্রে লড়াই, বড় লড়াই এবং অর্জনের মধ্যে দিয়েও কিন্তু রাজনীতি এগিয়েছে হাতে হাত দিয়ে। অনেক, হ্যাঁ, একেবারেই। এবং আমি মনে করি কালচার এন্ড পলিটিক্স যখন একসাথে এগোয় না, তখন সেটি বিকশিত হয়, তখন সেটা মানুষকে ধরে রাস্তা। আপনি তাহলে কোটি কোটি মানুষ বঙ্গবন্ধুর পেছনে কেন দাঁড়ালো? কালচার এন্ড পলিটিক্স দুইটা একই বিন্দুতে মিলেছিল, মেলবন্ধনে মিলে গেছে। একেবারে মিলেছিল। সুতরাং আমার নিজের মনে হয়েছে যে ওইরকম একটি জায়গা থেকে আপনি যখন আবার 75-এর 15 আগস্টের পরে বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে যে পাকিস্তানপন্থী এবং জিন্দাবাদপন্থী জয় বাংলাকে সরিয়ে দিয়ে জিন্দাবাদপন্থী যে রাজনীতি আসলো, সেটা তো প্রতিক্রিয়াশীল রাজনীতি, সেটা মানবতার বিরুদ্ধের রাজনীতি। সেই রাজনৈতিক ডামাডোলের মধ্যে জিয়াউর রহমান এরশাদ, এদের উত্থান, রাষ্ট্রধর্ম ইসলাম, বিসমিল্লাহ করে তো আমাদের সমস্ত অর্জনগুলোকে তছনছ করে দিয়েছিল। তখন এরশাদ বিরোধী আন্দোলনে ছাত্ররা যখন আন্দোলন করছে, আমরা সংস্কৃতি কর্মীরা একসাথে। এবং 89 সালে আমার মনে আছে হঠাৎ করে আমরা চারুকলা ইনস্টিটিউটের নবী ভাই, তারপরে আমাদের আলভি ভাই, মুক্তিযোদ্ধা কিন্তু দেখো সবাই, শাহাদাত চৌধুরী, আমি, বাদল, শহীদুল্লাহ খান বাদল, তারপরে ফতে আলী চৌধুরী, আর হচ্ছে হাবিবুল আলম, এরা আমরা বসে সিদ্ধান্ত নিলাম যে এরকম একটা আমাদের মঙ্গল শোভাযাত্রা, মানে মঙ্গল না, তখন একটা আনন্দ শোভাযাত্রা করা উচিত বৈশাখ বরণের জন্য। ঠিক আছে, তো চারুকলার ছেলেরাই মূলত শিক্ষক এবং ছেলেরাই প্রথমে করলো, আমরা সাথে ছিলাম, এবং নবী ভাইয়ের নেতৃত্বেই হলো। সেখানে আমর শরীফ থেকে শুরু করে কবির চৌধুরী থেকে শুরু করে সবাই এক হলো। এদিকে ছায়ানটের ওইটা বড় হচ্ছে, এদিকে আমাদের শোভাযাত্রাটা শুরু হচ্ছে। এই যে আগে কিন্তু 10টার পরে আর কোনো কাজ থাকতো না পয়লা বৈশাখে, এখন মিছিলটাকে কেন্দ্র করে হলো। এটা কিন্তু 1400 সালের কাছাকাছি সময় যে মঙ্গল শোভাযাত্রার নাম হলো, তার আগে কিন্তু এটা এমনি ছিল, মনে আছে। এখন দেখেন এখানে কি হয়েছে, বড় ধসটা নেমেছে, সাংস্কৃতিক ধস বাংলাদেশে। সেনা শাসনের কারণে, স্বৈর শাসনের কারণে, মৌলবাদের উত্থানের কারণে আপনি আপনার নিজস্ব জাতীয় সংস্কৃতিকে হারিয়ে ফেলেছেন। মানে আপনি তো জয় বাংলার জায়গায় বাংলাদেশ জিন্দাবাদ এনেছেন, আপনি তো বাংলাদেশ বেতারের জায়গায় রেডিও বাংলাদেশ এনেছেন, আপনি সাংস্কৃতিকভাবে তো পিছু হতেছেন পুরো জাতিকে। তারপরে একটা সময় ধরেন আপনি তো এদেশে রূপবানের মতো ছবিও করেছেন, এদেশে অ আ ক খ গ ঘ ঙ করেছেন, অনেক ছবি করেছেন, করেছি। আপনি আবার বানজারান করছেন, মহল করছেন, আবে হায়াত করছেন, এগুলো কিন্তু বুঝতে হবে আমাদের। সুতরাং এই যে বিজাতীয় পোশাক, ভাষা সবই ঢুকে, দেহভঙ্গিমা ঢুকে গেল। এই লড়াইয়ের মধ্যে যেটা ঘটেছে এখন, আমার মনে হয়েছে যে এই মঙ্গল শব্দটা নিয়ে বেশ কিছু বছর ধরে ঠিক ওই জায়গাটি আসতে যাচ্ছিলাম। গতকালের দিন আমরা দেখি চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউট, মানে ইউনিভার্সিটি, ওখানে বোধহয় দেয়াল চিত্র করেছিল যারা বর্ষবরণে, সেখানে ডিজেল ছড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটছে। এই ধরনের ছোটখাটো ঘটনাগুলো আমরা দেখছি। হ্যাঁ, ছোটখাটো বলবো কিনা এটাও ভাবার বিষয়। আমি মনে করি না, এই কারণে ছোটখাটো না, কারণ আমাদের এখানেই তো রমনা বটমূলেই তো ভয়াবহ আক্রমণটা 97 সালে, পয়লা বৈশাখের উপরে আক্রমণ। পয়লা বৈশাখ, এটা আমাদের বুঝতে হবে, এটা ভয়াবহ। আমি মনে করি যে এটি খুব ছোট কাজ নয়, এটার দায়িত্ব আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি অবশ্যই মৌলবাদী ইসলামী সংগঠনগুলো, মুক্তিযুদ্ধ বিরোধী এবং হেফাজত ইসলাম, কারণ তারা সরাসরি আজকে একটি অনুষ্ঠানে আমাকে হেফাজতের একজন সচিব পর্যায়ের যুগ্ম সচিব হয়তো আমি টেলিফোনে ছিলাম, তিনি বলছিলেন যে এগুলি বেদাতি, আপনারা যে কাজগুলি করছেন, মিছিলের মধ্যে মূর্তি পূজা করছেন। আমি বলছি মূর্তি কোথায় পেলেন আপনারা? দেবদেবী হিন্দুদের। আমি কি হিন্দুরা মানুষ না? বলে ইন্ডিয়া থেকে। ইন্ডিয়া তো এখনো ভালো মতো পয়লা বৈশাখ আমাদের মতো করে না, আমরা এখন হালখাতা করে। হ্যাঁ, ওরা করছে পয়লা বৈশাখ, এবার শুরু করেছে, গত বছর থেকে আমরা একটা সাপোর্ট দিচ্ছি, আমাদের চারুকলার ছেলেরা যাচ্ছে, তাই না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা যাচ্ছে, নানা রকম ইন্ডিয়াতে আমরা কাজ করছি, বরঞ্চ আমাদের কালচারটা তাদেরকে আমরা এক্সপোর্ট করেছি। এখন বাঘ, সুন্দরবনের বাঘ হচ্ছে আমার প্রাইড,
আমার ঐতিহ্য, আমার শক্তি, আমি সেটার একটা প্রতিকৃতি বানালাম, সেটা নিয়ে আমি বাচ্চাদেরকে নিয়ে আনন্দ মিছিল করলাম। এখানে আপনি পূজার কি ধন্যবাদ। করেন? আমি আসবো আপনার কাছে। জনাব আমিন, শুনছিলেন আসলে এবং আপনি নিজে বাচ্চু ভাইয়ের মাদ্রাসা কথাগুলো আমি- শিক্ষাও করেছেন এবং এই ক্ষেত্রে বাচ্চু আপনার ভাইয়ের ব্যাখ্যার জায়গা। কথাগুলো আমি মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম যে এই যে ধর্ম এবং মঙ্গল শোভাযাত্রাকে ব্যক্তি পূজায় মিলিয়ে দেওয়া হচ্ছে, এগুলো কেন করা হচ্ছে? এগুলো কি ধর্মের বিশ্বাস থেকে করা হচ্ছে? অন্তত আমি বিশ্বাস করি না। আমি মনে করি এগুলো করার একটাই কারণ, বাচ্চু ভাই যে কথাটি বলেছেন, যে রাজনীতি এবং সংস্কৃতির মেলবন্ধনে যে বাংলাদেশ তৈরি হয়েছিল, সে বাংলাদেশকে ছিন্ন ভিন্ন করতে হবে। ছিন্ন ভিন্ন করতে গেলেই আমাকে সংস্কৃতির সাথে রাজনীতির বিরোধ তৈরি, ধর্মের বিরোধ তৈরি করতে হবে। আপনি দেখেন, আমি যদি আমার সীমিত উপলব্ধি দিয়ে যেটুকু বুঝি, আমি যদি একেবারে ইসলাম ধর্মের প্রাথমিক যুগে যাই, আমি দেখি ওখানে ধর্মের সাথে সংস্কৃতির ন্যূনতম বিরোধ নাই। যেমন ধরেন, ইসলামের কথা আমরা প্রথমে জানলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের মধ্য দিয়ে। উনি যখন পৃথিবীতে আসেন তার আগের থেকেই সৌদি আরবের ভাষা ছিল আরবি। ইসলামের যদি আলাদা ভাষা থাকতো, ইসলাম ধর্ম কিন্তু নতুন, ভাষা কিন্তু আরবি। ইসলামের জন্য যদি আলাদা ভাষা থাকতো, তাহলে কিন্তু আরবি ভাষা ইসলামের ভাষা হওয়ার কথা ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার সাথে সাথে কেউ বাইবর্ন মুসলমান হয়নি। যারা মুসলমান হয়েছিলেন প্রত্যেকে কনভার্টেড মুসলিম, ওদের কারোর নামও পরিবর্তন হয়নি। এতে প্রমাণিত ধর্মের আলাদা কোনো নামও নেই। সৌদি আরবে সেই অনেক আগে থেকে আজ অবধি যে কোনো উৎসবে উলুধ্বনি দেওয়া হয়, এখন উলুধ্বনি দেওয়া হয়, কোনো প্রতিবন্ধকতা কিন্তু তৈরি হচ্ছে না। ইসলাম পৃথিবীতে আসার আগে সৌদি আরবের মানুষ গরম থেকে বাঁচার জন্য জুব্বা পড়তেন, এখনো কিন্তু জুব্বাই পড়তেছে। ইসলামের আলাদা কোনো পোশাক নেই। এটা হচ্ছে বেসিক্যালি এটা ওদের কালচার। তাহলে ইসলাম কি করছে? ইসলাম যে কাজটি করেছে সেটা হচ্ছে কি, বুখারী শরীফের প্রথম হাদিসটা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সবকিছু নির্ভর করে নিয়তের উপরে। ইসলাম আসার পরে আমাদের নবীজি আমাদেরকে বললেন যে না, তোমরা যে অসংখ্য দেবীর পূজা করতেছো, দেবী বা ঈশ্বর অসংখ্য নেই, একটাই। তোমরা ওগুলি সরিয়ে ফেলো, তোমাদের হৃদয়ের বিশ্বাসটা পরিবর্তন করে, যেখানে অসংখ্য মানুষের তুমি পূজা করতেছো, ওরশিপ দান করছো, সেখানে একজন সর্বশক্তিমানের ওরশিপটা দাও। শুধু এই বিশ্বাসটা পরিবর্তন করেছে, আর কোনো পরিবর্তন করেনি। ওই জায়গা থেকে দাঁড়িয়ে আমি যে দৃষ্টিকোণ থেকে দেখতে চাই, আমিও মনে করি যে যদি আরবি সংস্কৃতির সাথে ইসলাম ধর্মের কোনো বিরোধ না থাকে, তাহলে বাঙালি সংস্কৃতির সাথেও কিন্তু ইসলাম ধর্মের কোনো বিরোধ থাকতে পারে না, থাকার কথা নয়। খুব সত্যি কথা। হ্যাঁ, সুতরাং আজকে যারা এই কাজগুলো করছে, আমি বলবো না যে প্রত্যেকে বুঝে শুনে করছে। আমার মনে ধারণা অনেকে না বুঝে করছেন, আবার অনেকে সেটাকে ক্যাপিটালাইজ করার জন্য। ধন্যবাদ। ঠিক এই জায়গায় আমি আসবো, আলোচনায় নিয়মমাফিক বিরতির সময়টি হয়ে গেছে, আমি আসবো আপনার কাছে। সময়ত দর্শক, যেমনটি থাকে প্রতিদিন তেমনটি নিয়মমাফিক বিরতি 21 রাতের প্রত্যাশা 21 টেলিভিশনের সাথে। সময়ত দর্শক, ফিরে এলাম 21 রাতের আজকের আয়োজনে। সঙ্গে যথারীতি আছে আমি অঞ্জন রায়, আছেন জনাব আমিনুল ইসলাম আমিন, আছেন জনাব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু। জনাব আমিন, আপনি অসমাপ্ত ছিলেন, কথা ছিল বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস নিয়ে এবং সাম্প্রতিক সময়ে বিভিন্ন। আমি ধর্মের সাথে সংস্কৃতির বিরোধ যে নাই সেই কথাটি বলছিলাম। যেমন ধরেন, আমরা যদি যেটা মনে করি যে আধুনিক বিশ্বে যে মদিনা সনদটাকে বলা হয় যে রাষ্ট্রধর্মের প্রথম ভিত্তি হিসাবে ধরা হয়। মদিনা সনদের মাধ্যমে আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্রের প্রধান হয়েছিলেন। যদি ইসলামের সাথে, ধর্মের সাথে যদি সংস্কৃতির কোনো বিরোধ থাকতো, তাহলে কিন্তু তখন ওনার রাষ্ট্রপ্রধান হিসেবে ওনাকে মদিনার কারো মানার কথা নয়। কারণ তখন মদিনা শরীফে মাত্র 5% মুসলমান ছিল, মাত্র 5% মুসলমান, বাকি 95% ছিল মুসলমানের বিরুদ্ধে। তাহলে ওরা কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বকে মেনে নিয়েছিলেন? কারণ তার সেই হৃদয়ের বিশালতা, তার ন্যায় বিচার, তার আচরণ, তার বিহেভিয়ার, সবকিছুর মাধ্যমে। এইভাবেই কিন্তু যে কোনো জিনিসকে জয় করতে হবে বলে আমি মনে করি। সুতরাং আজকে যারা বাঙালির সংস্কৃতির সাথে ধর্মের বিরোধ তৈরি করতে চায়, এবং সেই বিরোধকে মূলত তারা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে ওই মুক্তিযুদ্ধের চেতনাটাকে নিশ্চিহ্ন করে, এখানে বাচ্চুবাজের যে কথাটি বলছেন, জয় বাংলার জায়গায় বাংলাদেশ জিন্দাবাদ চালু করে তাদের পেয়ারের পাকিস্তানি কনসেপ্টটাকে নিয়ে আসতে চায়। এটা ছাড়া আর কিছু না। এখন দুর্ভাগ্যের বিষয় হচ্ছে কি, আমাদের আলেম সমাজদের মধ্যে অনেকে ইমানি তাগিদও হয়তো যথার্থ অর্থ অনুধাবন ব্যতি রেখে সেখানে ঝাঁপিয়ে পড়ছেন, কিন্তু কৌশলে তাদের এই সহজ সরল অনুভূতিটাকে ধর্মান্ধ রাজনৈতিক
কিটগুলো তাদের স্বার্থ হাসিলের কাজে ব্যবহার করছেন। এবং এই ব্যবহার থেকে যদি আমরা বাঁচাতে চাই মানুষকে, তাহলে আমাদেরকে অবশ্যই শাশ্বত বাঙালির ঐতিহ্যে ফেরত যেতে হবে, প্রকৃত ইসলাম জানতে হবে। যেমন আমি একটু বলি, বাজুবে যে কথাটি বলেছেন যে 67 সালে ওরা ঢাকা থেকে শুরু করেছিলেন। আমার জন্মই 65-র একেবারে শেষ দিকে। আমার মনে আছে আমার দাদি, আমার নানি, আমরা দেখতাম যে ঘুমটা ছাড়া ওদেরকে আমরাও কখনো দেখিনি। কিন্তু ওরাও আমাদের মনে আছে ছোটকালে আমাদেরকে তৈরি করতেন পয়লা বৈশাখের মেলায় পাঠাতেন, আমাদেরকে মেলায় পাঠাতেন। তো ওরা কিন্তু নামাজ কোনোদিন আমি দেখেছি যে ওরা আপনার নফল নামাজ রাখতেন, তাহাজ্জুদও পড়তেন কোনোদিন, কিন্তু ওরা কিন্তু ওইটাকে ধর্ম বিরোধী হিসেবে মনে করে। ধন্যবাদ। এটাই হচ্ছে আমাদের গৌরব, এটাই আমাদের সংস্কৃতি, এটাই আমাদের সংস্কৃতি। নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু। আমি যে জায়গাটা খুব গুরুত্বপূর্ণ মনে করি যে আসলে আগামীকাল, যেদিন আমরা মানে পরশুদিন, আগামী পরশু 14 তারিখে যখন পয়লা বৈশাখে নতুন বছর আমরা পদার্পণ করব, সারা বাংলাদেশে কোটি মানুষ রাস্তায় থাকবে। এটাকে কিন্তু এরা ভয় পায়, এবং এটি বোধহয় এই উপমহাদেশের সবচেয়ে বড় গণজমায়েত বটে। সবচেয়ে, হ্যাঁ। এবং সারা দেশে আমার কথা হচ্ছে যে বগুড়া, রাজশাহী, খুলনা, দিনাজপুর, চট্টগ্রাম, পাবনা, লক্ষ লক্ষ মানুষ রাস্তায়, সবাই আনন্দ করছে। আর ধর্মের কিছু উৎসব থাকে, জাতির কিছু উৎসব থাকে, জাতিসত্তার তার নিজস্ব উৎসব থাকে, তার নিজস্ব একটা স্পেস ক্রিয়েট করে সে এটা উদযাপন করে। সেই সুযোগটা তো দিতে হবে। সেই সুযোগটাই কিন্তু আমাদের রাজনীতিবিদরা দিয়েছে, আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ আমাদের দিয়েছে। কিন্তু আমরা সেইটাকে খুব সংকুচিত করে ফেলেছি এখন। কারণ আমরা চাচ্ছি যে ইসলামের সাথে কালচারের একটা সংঘাত ঘটাতে যাচ্ছি, তাতে করে ইসলামের যে রাজনৈতিক ব্যাখ্যা এই ইসলামিকরা দিচ্ছে, যারা ধর্মটাকে ব্যবহার করে কাজ করার চেষ্টা করছে, তারা কিন্তু যেটি আমাদের আমিন বলার চেষ্টা করছে, সেটা হচ্ছে যে খুবই সুন্দরভাবে, সেটা হচ্ছে যে কালচার এবং রাজনীতিকে আলাদা করতে যাচ্ছে, বিচ্ছিন্ন করতে যাচ্ছে, এবং তাতে করে একটা ভয়ের জায়গা দাঁড়াবে। তখন রাজনীতিটা পুরো ধর্ম দ্বারা শাসিত হবে, নিয়ন্ত্রিত হবে। তখন কিন্তু একটা ভয়ের জায়গা, অর্থাৎ তখন রৈখিক একটা সমাজ হবে, বহুমাত্রিকতা হারাবে। পয়লা বৈশাখ বাঙালি সংস্কৃতি, বা যে কোনো বাঙালি কেন, আফ্রিকায় যদি একটা দেশ দেখেন, সেখানে যাচ্ছে সংস্কৃতি, সেখানে ইসলাম নেই, কই তার সাথে তো কোনো প্রবলেম নেই। ইরানের কথা বলেন যে নওরোজ, যে এই যে আমাদের সময় তো হবে নওরোজের যে উদযাপন, সেখানে তো ওখানে যারা পার্শ্বিক আছে তারা, মানে যারা অগ্নিপূজক আছে তারা, যারা মুসলমান আছে তারা, যারা ওখানে খ্রিস্টান আছে তারা, অন্যান্য ধর্মের লোক তো ইরানে আছে। তো সেই লোকগুলো কি পালন করবে না? সেই লোকগুলি পয়লা বৈশাখ পালন করছে না। আমাদের দেশের সংকটটা কোথায় আমি কিন্তু বুঝি না। যেমন ওরা বলছে যে আপনারা যে বললাম যে বাঘ, অথবা ধরেন হাতি, অথবা ধরেন হরিণ, হ্যাঁ, একটা পেঁচা বা একটা দোয়েল পাখি, সাপ, হ্যাঁ, সাপ করেছি কখন আমরা, যখন গোলাম আজমের হয়, বিচার শুরু হলো 92 সালে গণ আদালত জাহানার ইমামের, তখন আমাদের মার্চ মাসের 26 তারিখ 92 সাল মনে আছে। আর পয়লা বৈশাখে 14 এপ্রিল পয়লা বৈশাখ, 20 দিন পরে পয়লা বৈশাখ, তখন কি হবে, তাড়াতাড়ি চারুকলার শিক্ষক, ছাত্র, শিল্পী সবাই মিলে, কে ছিল না বলেন, মানে সবাই সম্মিলিতভাবে এটা করেছে, এবং কারো কোনো কিন্তু অন্য চিন্তা নেই। কিন্তু এখনো বলছি, যে কোনো একটি মিছিলে যদি আমরা যাই, যে কোনো শোভাযাত্রা যাই, সেটা চট্টগ্রাম হতে পারে কি সেটা দিনাজপুর হতে পারে, কারো মাথার মধ্যে অন্য কোনো কিছু থাকে না, একটা অনাবিল শান্তি এবং একটি নির্মল বিনোদন ছাড়া। তো এইরকম দিনগুলি রাখতে হবে। ওরা বলে কি না, ওরা আজকেও বলার চেষ্টা করছে হেফাজত, যেটা আমি সাংঘাতিকভাবে কন্টেস্ট করি। তারা বলছে যে ধর্ম যার যার, উৎসব তার তার। আমি বলছিলাম যে না, ধর্ম যার যার, উৎসব সবার। তখন বলছে না, এটা হয় না। আমি বলছি হয়, তাহলে কি আপনি 16 ডিসেম্বর পালন করবেন না সবাই মিলে? যেহেতু হিন্দুরা করবে, খ্রিস্টানরা করবে, বৌদ্ধরা করবে, আপনি করবেন না? অথবা আপনি বিজয় দিবস, স্বাধীনতা দিবস পালন করবেন না? মানে ব্যাপারটা কিন্তু খুব জটিল। শুধু বোঝা যাচ্ছে তাদের কোনো যুক্তি নেই, যেটি আমাদের আমিন বলছে। সে খুব সুন্দর করে ইসলামের ব্যাখ্যাটা দিল। ইসলামের আসলে সংস্কৃতির সাথে ইসলামের তো কার্যত কোনো বিরোধ ছিল না। তার তো প্রফেট মুহাম্মদ মদিনা শরীফে, আমি একটু হেল্প করি আপনাকে। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতে বলছেন, ওমা আরসালনাকা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। অর্থাৎ আল্লাহ বলছে, পৃথিবীতে উনি যত নবী রাসূল পাঠিয়েছেন, প্রত্যেককে স্বজাতির ভাষা সংস্কৃতি দিয়ে পাঠিয়েছেন, লিয়ুবাইয়িনা লাহুম, যাতে তারা তাদের জাতিকে
ও ধর্ম সম্পর্কে সঠিকভাবে বোঝাতে পারে। এটা কোরআনের কথা। আমার মাথার মধ্যে ঘুরছিল একটু আগে যে হিব্রু ভাষায় তো ইয়ে লেখা হয়েছে, এই তাওরীত। হ্যাঁ, তো সেটা আরবি লেখা হয়নি বলে এটা খারাপ হয়ে গেল। মানে ব্যাপারটাকে এখানে কিছু অ্যারাবাইজেশন অফ ইসলাম হয়েছে, আমাদের জটিলতা এই জায়গায়। এখানে আমরা আরবি সংস্কৃতিকে নিয়ে এসে এখানে চাপিয়ে দিতে চাচ্ছি, এটা হ্যাঁ, তো হবে না। এটাও ঠিক। আমাদের নবী বলেছেন যেহেতু আমি আরবি, তুমি আরবিকে ভালোবাসো, সেটা ভিন্ন জিনিস। কিন্তু কেউ যদি আরবিতে নাম না রাখে তাকে আপনি হিন্দু বলবেন, অমুসলিম বলবেন, সেটা তো হইতে পারে না, না। সেটা হতে পারে সেটা না। হতে পারে না। আর প্রত্যেকে যার যার ধর্মের এটা তো স্বাধীনতা আছে। ধর্মের তাহলে স্পিরিটের এই যে সাথে যায় না হেফাজতের এটা। যে দাবিগুলো সাম্প্রতিককালে আমরা দেখেছি, এই দাবিগুলোকে আপনি কিভাবে দেখবেন? একেবারেই আমি অন্যায় হিসেবে দেখবে। আমি মনে করি যে ধরেন আমাদের আদালত প্রাঙ্গণে যে জাস্টিকার যে ইয়েটা আছে, গ্রেকো রোমান যে স্কাল্পচারটা আছে, ভাস্কর্যটা, সেটা তারা অপসারণের দাবি করেছে। আমার বক্তব্য হচ্ছে যে কি কারণে অপসারণটা হবে? সারা পৃথিবীতে এটা আছে, ইন্ডিয়াতেও আছে, কোথায় নাই? সারা পৃথিবীতেই আছে এবং এটা থাকেও। এটি, হ্যাঁ, প্রথমত আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো যে এটি নান্দনিকভাবে গ্রহণীয় নয়। অর্থাৎ নন্দনতত্ত্বের জায়গায় গেলে স্কাল্পচারটা খুব দুর্বল, যদি প্রধানমন্ত্রী নান্দনিকভাবে উল্লেখ করেন। দুর্বল। হ্যাঁ, দুর্বল। কিন্তু আমি কোন জায়গায় দ্বিমত পোষণ করছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, এবং অন্যদের তো আমি বিরোধিতা করি, আমি এই জায়গায় একমত হতে পারছি না যে একটি শিল্পকর্ম যদি নান্দনিকভাবে দুর্বল হয় এটাকে আমি অপসারণ করব পুরোপুরি, না এটিকে নান্দনিকভাবে শ্রীবৃদ্ধি ঘটানোর চেষ্টা করব, করে ওটাকে রাখবো। আমি একটি ইসলামিক ফান্ডামেন্টালিস্ট দলের চাপের মুখে আমি একটা ভাস্কর্য শিল্পকে সরিয়ে দেব, এবং যেটি আজকে ৬৫০০ বছর যাবৎ পৃথিবীতে বিচারের যে কোনো বিচার কার্যালয়ের বাইরে বা কোথাও একটু থাকে, এটা আপনি খেয়াল করবেন সব জায়গায় আছে। এখন সেই জিনিসটা কেন আমরা সরাচ্ছি, কি কারণে সরাচ্ছি, বা করলামও কেন? আদালত কি জানে না যে এটা হচ্ছে? তা করলামও কেন, এই প্রশ্নটি যদি করি আমি, করলামও কেন, প্রশ্নটি যদি এখানে থেকে করলাম কেন আমরা, সেটাই আমার জানা নেই। আমি খুবই অবাক হয়েছি যখন দেখলাম শাড়ি পরিয়ে দিয়েছে। সেটা আমারও কিন্তু অনেক জায়গায় আমি ব্যক্তিগত নন্দন তত্ত্বের সেই জায়গায় চিন্তা করলে একটু একটু খটকা লাগে, খটকা তো আছেই, এবং বড় খটকাই লাগে। আমি বলছি কি, তাই বলে কি আপনি উপরে ফেলবেন না? এখানে ওই জিনিসটা তো খারাপ না। হারবেসের যে ইয়েটা আছে, ওইটা তো সুন্দর ভাস্কর্য, এটা সারা স্বীকৃত ভাস্কর্য। আপনি ইন্দোনেশিয়ার মতো এত মুসলমান কোথায় আছে, ওখানে ভাস্কর্য ভরা না? ইরানে কি ভাস্কর্য নাই? মানে আমরা অযথা তো জিনিসগুলি নিয়ে ঘোরাটে করছি এখন। আমার কথা হচ্ছে যে ভাস্কর্যের মতো থাকবে, সেটি যদি পূজার কাজে ব্যবহৃত হয়। আজকে ধরেন কথা বলছি, যেমন আমরা শহীদ মিনারে ফুল দিই, সেখানে তো কোনো ভাস্কর্য যেটি আছে সেটা একটি, আমরা বলছি এটাকে মিনার, সেখানে ফুল দিই। সেটা নিয়ে তো আপনি জানেন জামাত এবং অন্যান্য দলগুলোর বক্তব্য হচ্ছে যে এটা শিরক হচ্ছে, তোমরা ফুল দিচ্ছ, তোমরা পূজা করছো। এখন আমি যদি মানে অঞ্জন যদি তোমার প্রেমিকাকে ফুল দাও, বলবে যে তুমি পূজা করছো, ব্যাপারটা তা না। আমার ভালোবাসার প্রকাশ হবে, আমার আনুগত্যের প্রকাশ হবে, তাই না? এইরকম আর কি ঘটনা। না, এটা আসলে এই মুহূর্তে সবচেয়ে স্পর্শকাতর একটা বিষয়। যেমন আমি বাচ্চা ভাইয়ের সাথে এইভাবে কথাটা বলতে চাই যে আমাদের হাইকোর্টের ফলকে এই ভাস্কর্যটি ছিল না, হ্যাঁ, তাহলে কি এতদিন বাংলাদেশি ন্যায় বিচার হয়নি? খুব কম হয়েছে ন্যায় বিচার হয়নি এতদিন। তাহলে বাংলাদেশে আইনের শাসনে ব্যর্থ হয়েছে। না, কিন্তু বাচ্চু ভাই, একটা মূর্তি হোক অথবা স্কাল্পচার হোক, সেটা স্থাপন করলেই কি ন্যায় বিচার নিশ্চিত হয়? সেটা আমি মনে করি না। সেটা আমি মনে করি না। সেটা আমিও মনে করি। ন্যায় বিচারের জন্য দরকার বিবেকবোধ, ন্যায় বিচারের জন্য দরকার আইনের শাসনের সমস্ত ধারা উপধারাগুলো জানা এবং সেই অনুযায়ী কাজ প্রয়োগ করা। সেটা হচ্ছে ন্যায় বিচার, আমি যেটা মনে করি। ন্যায় বিচার মানে হচ্ছে আমি আওয়ামী লীগের বড় নেতা, আমি চুরি করলে যে অপরাধ হবে, একজন রিকশাওয়ালা চুরি করলে সে একই শাস্তি হবে, এটা হচ্ছে ন্যায় বিচার, আমি যেটা মনে করি। তাহলে এখন প্রসঙ্গটা হচ্ছে কি, আপনি যে কথাটি বলেছেন এটা ফ্যাক্ট, যে হ্যাঁ, বাংলাদেশের হেফাজতের সাথে যারা রাজনীতি আছেন, আমি কিন্তু প্রত্যেককেই রাজনৈতিকভাবে চিহ্নিত করতে রাজি নই। ওরা প্রত্যেকে রাজনীতি করে। যেমন হেফাজতের যিনি প্রধান মৌলানা আহমেদ শফি, ওনার, আমার বাড়ি চিটং, আমি ওনাকে কোনোদিন রাজনৈতিকভাবে কোনো দলের সাথে সম্পৃক্ত হতে দেখিনি, যে কারণে উনি অকপটে স্বীকার করেছেন যে আমরা আমাদের প্রধানমন্ত্রীর মধ্যে ইসলামী আচার আচরণের, ব্যবহারের যে সমস্ত নিদর্শনগুলি পেয়েছে সেটা কারোর মধ্যে পায়নি। উনি যদি রাজনৈতিক কোনো চিন্তাধারা প্রভাবিত হতেন, উনি কিন্তু এই কথাটা বলতেন না। এখন আজকে বাংলাদেশের বাস্তবতাটা কি? বাংলাদেশের বাস্তবতা হচ্ছে কি, বাংলাদেশে ৭৫,০০০ কওমি মাদ্রাসা আছে। এই মাদ্রাসায় যারা পড়াশোনা করে, যাদের সন্তানরা পড়ে, এই মাদ্রাসার সাথে যারা রিলেটেড বাচ্চা, এরা কিন্তু এই মাটির সন্তান। এদেরকে আমরা এখান থেকে আউট করে দিতে পারবো না, বাংলাদেশ থেকে মেরেও ফেলতে পারবো না।
তাহলে ওদের মধ্যে যদি কোনো আউট করা হবে কেন? হবে কেন, ওদের মধ্যে যদি কোনো ধরনের চিন্তা চেতনার ভুল থাকে, সেই ভুলটা সংশোধন করার দায়িত্ব আমাদের নিতে হবে। তাহলে সেটা জানবে কি ওরা, সেটা ভুল কি শুদ্ধ জানবে কেন? এতদিন ওরা যে সিলেবাসে পড়াশোনা করতেন, ওখানে কোনো মাদ্রাসায় সুনির্দিষ্ট কোনো সিলেবাস ছিল না। এই সরকার তাদের শক্তিটাকে কাজে লাগানোর জন্য গতকাল মাননীয় প্রধানমন্ত্রী ওদের একটা কওমি মাদ্রাসার সনদের ঘোষণা দিয়েছে, যেটার মাধ্যমে ওরা আস্তে আস্তে নর্মাল লাইনের মাদ্রাসার শিক্ষার্থীরা যেরকম একটা সিলেবাসের মধ্যে পড়াশোনা করে বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান পড়ে আমাদের আধুনিক পৃথিবীর সাথে সম্পৃক্ত হতে পারছে, সেই চিন্তাটাই সরকারের আছে। তাহলে এই মানুষগুলো যখন একটা কনসেপ্টকে ধারণ করতেছে, ওরা যখন মনে করতেছে ওরা হার্ড হচ্ছে, তাহলে সেই যেমন মাননীয় প্রধানমন্ত্রী, আপনিও বলছেন যে এটা আগে ছিল না, মাননীয় প্রধানমন্ত্রী বলছেন আমিও জানি না যে এটা কেন দেওয়া হয়েছে, আর মাননীয় প্রধানমন্ত্রী এটা বলেনি যে এটা আমি সরিয়ে ফেলছি, উনি বলছে যে আমি এই বিষয় নিয়ে প্রধান বিচারপতির সাথে কথা বলবো। তো এখন বিষয়টা হচ্ছে কি, আপনার কি আমার ওইটাও দেখতে হবে যে এটা কারা এখানে বসিয়েছে, এবং এটা বসিয়ে কারা একটা অনাহুত বিতর্কের সূত্রপাত করেছে, কি উদ্দেশ্যে করেছে, যুক্তিটা কি, সেটা একটা বড় প্রশ্ন। এটাও একটা আমার দেখা দরকার। কারণ আমার দেশে যখন মাননীয় প্রধানমন্ত্রী যখন বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর কাজটা হাত দিয়েছে, যুদ্ধ অপরাধীদের বিচার, আজকে আমাদের স্বীকার করতে হবে যে মুফতি হান্নান কেন শেখ হাসিনাকে হত্যার জন্য 74 কেজির বোমা ফুটে, কেন ঘুষাঘুষ গ্রেনেড হামলা হয়, বাংলাদেশের আর কোন রাজনৈতিক নেতাকে হত্যার চেষ্টা করা হয় না, কেন করা হয়? কারণ উনি হচ্ছে আমাদের শেষ অবলম্বন, উনি হচ্ছে আমাদের আশার প্রতীক, উনি আমাদের বাতিঘর। এই জায়গাটা যদি ধ্বংস হয়ে যায় আমাদের কিছুই থাকবে না। তাহলে আজকে আমি যেটা মনে করি, এই জায়গাটায় আমাদের ওই জায়গায় একেবারে নিঃশঙ্ক একটা আস্থা রাখতে হবে। যে উনি বলেনি একবারও, যেটা আমি, হ্যাঁ উনি এটাও বলেছেন যে স্কাল্পচার তৈরি করা হয়েছে, আবার শাড়িও পরা হয়েছে, কি একটা হাস্যকর বিষয় করা হলো। এটা তো এই স্কাল্পচারটাকে আমার তো মনে হয় যে গ্রিক দেবী 6500 বছরের যে দুর্বল, হ্যাঁ এটা তো তাকে তাচ্ছিল্য করা হয়েছে। এটা তো গ্রিক দেবীর যে আপনার ন্যায় বিচারের প্রতীক, হ্যাঁ ওইটাকে তো মূলত শাড়ি পরিয়ে দিয়ে তাকে তো ব্যঙ্গ করা হলো। তাহলে উদ্দেশ্যটা কি? আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী কালকে এটা যথার্থই করেছেন। ওইটা অর্বাচীনের মতো একটা কাজ করেছে, যে স্কাল্পচার করেছে, অর্বাচীন বলবেন না, ব্যঙ্গ করেছেন, এটা পেছনে কোনো ব্যঙ্গ না, শাড়ি পরিয়ে দিলে হয়ে গেল। আমাদের তো শর্টকাট রাস্তা আছে, এই শর্টকাট রাস্তাতে যাওয়া যাবে এটা ভুলই করেছে। না না, ভুল তো এখানে বাচ্চু যদি একটি প্রশ্ন ওঠে যে এই ভাস্কর্যটি স্থাপনের পর আজকে যে বিতর্কগুলো হচ্ছে বা আমরা নানামুখী আলোচনাগুলো দেখছি, কিন্তু যখন ভাস্কর্যটি স্থাপন করা হলো এবং যে স্থানে স্থাপন করা হলো সেখানে নানা ধরনের আলোচনা আছে, পাশে জাতীয় ঈদগাহ আছে, তাই এই স্থাপনের ক্ষেত্রে এবং এই পোশাক কি দেওয়া হলো এই ক্ষেত্রে সিদ্ধান্তটি নিশ্চয়ই যারা বিচার বিভাগে রয়েছেন বা যারা ওখানকার কর্তৃপক্ষ তারা নিয়েছেন। কিন্তু আমাদের এই মুহূর্তের বাস্তবতার নিরিখে এবং যদি স্থাপনের স্থানটিকে অন্যখানে একটু, কারণ আমাদের বিচারালয়ের চত্বর কিন্তু অনেক বড়, চিন্তা করা হতো তাহলে কিন্তু অনেক বিতর্ক তৈরি হতো না। আমি আরেকটা মিনিট বলি, আমিও যেটা মনে করি, ধরেন এটা হচ্ছে কি, এই আমি যে কথাটা বললাম যে হেফাজতের এত বড় বিশাল অংশের এই দাবিটার প্রতি সম্মান দেখি, এটা তো এমন না যে আমাদের মুক্তিযুদ্ধের চরম চেতনার কোনো বিষয় না গ্রিক দেবীটা। যদি আমি সাময়িকভাবে যদি একটা অনাহুত পরিস্থিতি থেকে যদি দেশকে বাঁচাতে পারি, যদি আমাদের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যেতে পারি, আমি এখানে মাননীয় প্রধানমন্ত্রী ভুল কিছু করেছেন বলে আমি মনে করি না। কিন্তু আমি বলি কি, কওমি মাদ্রাসার ব্যাপারটা নিয়ে আমাদের প্রশ্ন হচ্ছে যে এই মাদ্রাসাতে কোনো, আপনি বলেন যে কোনো কারিকুলাম নাই, যার যার মতো করে পড়ায়, এবং সেখানে আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের সংস্কৃতি এগুলি নিয়ে কোনো নাই, কিচ্ছু নেই। আমাদের জাতীয় সঙ্গীতটা এমনকি আলিয়া মাদ্রাসা তো অনেক জায়গায় জাতীয় সঙ্গীত পড়ে না। আলিয়া মাদ্রাসা কেন, আপনি অনেক ইংরেজি স্কুল, আমি সেটা আসছিলাম, আমি জাতীয় সঙ্গীত নেই, আমি বলছি যে আমি সে কথাই বলছি, আমার বলাটা শেষ হোক, যে ইংরেজি মাধ্যমে পড়ে না আমাদের এখানেই গুলশান এবং আমাদের উত্তরা, হ্যাঁ এইসব ডিওএইচএস এইসব জায়গায় আমরা। কিন্তু দুঃখজনক আমরা কেউ ওখানে জাতীয় সঙ্গীত গাওয়া হয় না, সেটা নিয়ে কথা বলেছি, সব সেটা নিয়ে বলা হচ্ছে না, এটা একদম বলা হচ্ছে না। আমি মনে করি যে তিনটি মাধ্যমে পড়ালেখাটাই ভুল। আমি নিজের বক্তব্য এইভাবেই রাখবো। আমি মনে করি যে ত্রিধারার পড়ালেখার মাধ্যমে, শিক্ষা পাঠদানের মাধ্যমে আমরা শিশু অবস্থা থেকেই আমাদের নতুন শিশুদেরকে বিভাজিত করছি, 3 ভাগে বিভক্ত। এটা ইংরেজি মাধ্যমে পড়ছে, তাদের দেশের মাটির সাথে কোনো সম্পর্ক নাই। একটি বাংলা মাধ্যমে পড়ছে, তাদের পড়ালেখা মোটামুটিভাবে একটি রাষ্ট্র নিয়ন্ত্রিত আছে। আর একটি আরবি মাধ্যমে পড়ছে, তাদের সাথেও রাষ্ট্র নিয়ন্ত্রণ নাই। সুতরাং আমরা জানি না কি ঘটতেছে। এখন এইভাবে একটি জাতিকে ত্রিধা বিভক্ত করে কি
আমরা একটু বড় কোনো জায়গায় পুরো নেশনকে নিয়ে যেতে পারবো। বা এই একই প্রজন্মের 3টি শিশুকে যদি পাশাপাশি বসেন, তাদের একেবারে মধ্যে ভিন্ন কোনো কথা বন্ধন বলে। কি আপনি তৈরি করতে না, পারবেন? পারি নাই মানসিক? তো, পারছি না। সেই কারণে আমাদের বন্ধন কিন্তু আবার কিন্তু উল্টো দেখেছি আমরা যখন আমার কথাটা আমি শেষ করি। আমার কথা হচ্ছে আমি একমুখী শিক্ষা নিতে অনেকদিন ধরে চাচ্ছি। আপনারা জানেন সেটা জাফর ইকবাল আছে, অনেকে আছে, আমরা সবাই সম্মিলিতভাবে চাচ্ছি, শিক্ষকরা আছেন। আমাদের বক্তব্যটা ছিল যে আমরা তো সেই জেনারেশন 60-এর দশকে স্কুলে পড়েছি, 70-এর দশকে ইউনিভার্সিটি পড়েছি। আমরা সেই জেনারেশনে আমরা কিন্তু আমাদের পাঠ্যপুস্তকে অঞ্জন আমাদের কিন্তু দিনিয়াত ছিল এবং শিক্ষা ইসলাম শিক্ষা ছিল, কারো কারো হিন্দু ধর্ম ছিল, যার যার ধর্মের শেষে পড়েছে। আমাদের তো কোনো অসুবিধা হয়নি, রাষ্ট্রেরও কোনো অসুবিধা নাই, পরিবারের কোনো অসুবিধা হয়নি, সবাই তো সঠিকভাবে বড় হয়েছে। আমার কথা হচ্ছে যে সেইভাবে যদি ধর্ম শিক্ষাটাকেও মূল কারিকুলামের মধ্যে নিয়ে আসা যায় তাহলে অসুবিধাটা কোথায়? এবং একমুখী শিক্ষা করে একটা বিজ্ঞান ভিত্তিক আধুনিক সোনার বাংলা গড়তে হবে। ধন্যবাদ। এখানে আমি যদি আরেকটি বিষয় তুলি শেষের দিকে, যদিও আমরা ধরুন আমরা যদি যেমন বলছি যে তিন ধরনের শিক্ষা ব্যবস্থা হচ্ছে, কিন্তু আমরা যদি আমাদের সামনে সবচেয়ে নিকট অতীতের ভয়ঙ্কর দৃষ্টান্ত হলিউটিজম রেস্তোরাঁয় হামলার ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে যেমন একদম মানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অবশ্যই। অতি উচ্চবিত্তের সন্তান বগুড়ার মাদ্রাসার শিক্ষার্থী। 5 জনের মধ্যে একজন মাদ্রাসা স্টুডেন্ট। উভয়, হ্যাঁ আমি সেটি বলছি, মিশে গেছে, এই একটি কেমিস্ট্রি কিন্তু তৈরি হচ্ছে। অর্থাৎ যারা অন্ধকারকে হাতিয়ার করে এগোতে চান তারা কিন্তু কেমিস্ট্রিটি তৈরি করতে পারছেন, কিন্তু আমরা কিন্তু এই বিভাজনের সম্মিলন ঘটাতে পারছি না। না, আমরা পাচ্ছি না। হয়তো 5 জনে একজন, কিন্তু একজন ছিলেন, কিন্তু এই জায়গাটিতে মানসিক যে ব্রিজটি গড়ে দেওয়ার কথা ছিল সেই জায়গায় আমরা যারা বলছি আমরা কি পারছি? ধর্মগ্রন্থ সেটাতে একটি এমন রসায়নটা তৈরি করে মানুষের মধ্যে, যে যেখানে যে ভাষায় কথা বলুক না কেন সেটি কিন্তু একটা আলাদা ক্ষমতা আছে, ওটা ঐক্য করে ফেলে। আর আরেকটা কথা কি, আমরাও তো ধরেন জয় বাংলা বলে, গণতন্ত্রের কথা বলে, সমাজতন্ত্রের কথা বলে আমরা দেশ স্বাধীন করেছি তো বঙ্গবন্ধুর নেতৃত্বে। এখন আমরা কি সেই জিনিসটা ডেলিভার করতে পেরেছি? আমরা কি সেই গণতন্ত্র প্র্যাকটিস করতে পারছি? আমরা কি সেই সকল মানুষের সম অধিকার সুযোগ নিশ্চিত- পেলেন কি আপনি? হ্যাঁ, শুধু বলি, আমি কারো দোষ দিয়ে বলছি না, না, ওই- পারি। আপনার কথা- 45 বছর সবাই দোষ নিই আমরা। 45 বছরে মাথায় ওইটাকে শেষ করে দেন। না, আমরা সবাই দোষটা নিতে হবে, কিন্তু হ্যাঁ, right, আমাদের। সবাই দায় নিতে আমরা হবে। সবাই দায়টা নিতে হবে। আমার কথা হচ্ছে যে এই যে আমরা পারি নাই, তখন একটা লোক ভাবতেই পারে কিন্তু আচ্ছা এরা যখন পাচ্ছে না, তখন আমি যদি একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের সাথে র্যালি করি তাহলে আমি পেতেও পারি। আমি এখানে পেলাম না, আখেরাতে পেলাম। রাইট। ব্যাপারটা কিন্তু এরকম দাঁড়াচ্ছে। তো আমাদের কিন্তু অন্যভাবে কাজ করতে হবে। আমার মনে হচ্ছে যে আমাদের একটু সম্বিত ফিরে আসা উচিত, যে আসলে কিভাবে অ্যাড্রেস করলে। আজকে একটা কথা বলি, ভারতের বিশেষ করে পশ্চিমবঙ্গে মাদ্রাসায় হিন্দু এবং অন্যান্য ধর্মের ছাত্ররা পড়ছে। 6টি মাদ্রাসা আছে পশ্চিমবঙ্গে যেখানে হিন্দু ছাত্র সংখ্যা বেশি। অসুবিধা তো হচ্ছে না। ওটি সরকার থেকে এমনভাবে করেছে যে এটি সম্ভব। কিন্তু এখানে কি এত পরে এসে এগুলি সম্ভব? এগুলিকে এইভাবে রূপান্তর করা যাবে? তবুও আমার কথা যদি সম্ভব হয় করুক, অসুবিধা নেই। কিন্তু আমি খুব সন্দিহান যে পৃথিবীর কোথাও এরকম ত্রিমুখী শিক্ষা ব্যবস্থা নাই। ধন্যবাদ। আমরা ধীরে ধীরে শেষের দিকে 1.5 থেকে 2 মিনিট জনাব আমিন, তারপর বাচ্চু আপনার কাছে আসবো। না, আমাদের বক্তব্য একটাই। আমরা যেটা মনে করি আসলে শুরুতে যেটা বলেছিলাম যে আমি মনে করি ধর্ম সংস্কৃতির মধ্যে কোনো বিরোধ নেই, এটার মধ্যে সম্মিলন ঘটাতে হবে। এবং এই জায়গা থেকে উত্তরণের জন্য আমি যেটা মনে করি, যেহেতু আমাদের দেশের আমরা অধিকাংশ মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী, ইসলাম ধর্মের মূল স্পিরিটটা যদি আমরা অনুধাবন করতে পারি এবং সেটা যদি আমাদের জীবনে প্র্যাকটিস করতে পারি, তাহলেই কিন্তু সব হানাহানি খুনোখুনি বন্ধ হয়ে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের যে সোনার বাংলা, যে বাচ্চারা জীবনকে হাতের মুঠো নিয়ে যে মুক্তিযুদ্ধে গিয়ে এই দেশটা আমাদের যে উপহার নিয়ে এসেছেন, সেই দেশটা আমরা তৈরি করতে পারবো। এবং এই তৈরি করা সংগ্রামে আমি সারা দেশবাসীর কাছে অনুরোধ জানাবো যে আস্থা এবং নির্ভরতার শেষ ঠিকানা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উপরে আস্থা রাখুন, বিশ্বাস রাখুন। আসলে আমি বলবো যে আমাদের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল জাতীয় ঐক্য নির্মাণের জন্য, বিভাজনের জন্য নয়। এবং আমাদের যে জাতিসত্তার আন্দোলন, তারই চূড়ান্ত পর্যায়ে আমরা মুক্তিযুদ্ধ করেছি। এবং আমরা বিভিন্ন জাতি গোষ্ঠী, নৃগোষ্ঠী, আদিবাসী, বাঙালি সম্মিলিতভাবে লড়াইটা করেছি। আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ এবং প্রাকৃত ধর্মের অনুসারীরা একসাথে লড়াইটা করেছি। সুতরাং মুক্তিযুদ্ধ সকল ধর্ম, বর্ণ, নৃগোষ্ঠী, জাতিগোষ্ঠীর মহা সম্মিলনের একটি স্থান, 71। সেই চেতনা থেকেই পুরো রাষ্ট্রটা পরিচালিত হওয়া উচিত। কোনো একটি নির্দিষ্ট ধর্ম দ্বারা এই রাষ্ট্র শাসিত হতে পারে না, তাহলে সেই রাষ্ট্র বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা বলবে না। ধন্যবাদ। শেষ করছি আজকের মতো। ধন্যবাদ জানাব
আমিনুল ইসলাম সময় দিয়েছেন আমাদের। ধন্যবাদ জনাব নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু সময় দিয়েছেন আমাদের। সময় দিয়ে দর্শক 21 রাতে এ পর্যন্তই। আমরা যে দিয়ে শুরু করেছিলাম, আমরা একটি ঐতিহাসিক সময় পার হলাম। মুফতি হান্নান, অজস্র হত্যাকাণ্ড, 21 আগস্ট সহ আনোয়ার চৌধুরীর উপরে হামলা সহ দেখেছি তার দুহাত নয় সারা শরীর মানুষের রক্তে লাল ছিল। আমরা যখন এই ঘাতকের বিচার বাস্তবায়ন দেখি, রায় বাস্তবায়ন দেখি, কিছুটা হলেও স্বস্তি লাগে, কারণ এরা একের পর এক অপরাধ ঘটিয়েই চলেছিল এবং সে কারাগারে থাকার পরেও দেখেছি তার জন্য কি ধরনের তৎপরতা চলেছে, সেদিক দিয়ে আমরা স্বস্তির কথা বলতে পারি। আমাদের কথা ছিল পহেলা বৈশাখ নিয়ে, যেটি আমাদের প্যানেল বলেছেন যার যার ধর্ম তার তার পরম শ্রদ্ধার পালনীয় এবং সংস্কৃতির মতোই চলবে, এর ভিতরে এমন বিরোধের জায়গা নেই, এটি তাদের বক্তব্য। পহেলা বৈশাখ আমরা আশা করি উৎসব মুখর ভাবেই পালিত হবে সারা দেশে এবং সবাই এই বাংলাদেশটিকে ধারণ করেই পালন করবো। শেষে কথা হচ্ছিল আমাদের যেটি উচ্চ আদালত প্রাঙ্গণের ভাস্কর্যটি নিয়ে, এবং সেখানে আমরা ভরসা রাখতে চাই, সুন্দর একটি সমাধানের জায়গা দেখব এবং সেই ভরসার মানুষটি আমাদের আছেন এবং সেই ভরসায় আমরা অবিচল থাকতেও চাই। শুভরাত্রি।